ডিয়ার বয়েজ, আশা করছি সকলেই ভালো আছো। আমরা আজকের লেকচারে দেখাবো কার্নোট চক্রের বিভিন্ন স্টেপ এই গ্রাফের মাধ্যমে। আশা করছি সবাই ভালো আছো, সবাই পড়ালেখা করছো, কারণ আমাদের সময় পেরিয়ে যাচ্ছে। এই ক্লাসগুলোই কিন্তু আমাদের মেইন ক্লাস। আমরা যখন আমাদের রেগুলার মানে কলেজে ক্লাস শুরু করব, আমরা কিন্তু এই লেকচারগুলোর পরেই শুরু করব। তাই আমি তোমাদের আবারও অনুরোধ করছি এই ক্লাসগুলো একটু ভালো করে পর্যবেক্ষণ করার জন্য, এবং এই ক্লাসগুলোতে আমরা যা লিখছি বা যা করছি সেগুলো তোমরা যদি খাতায় একটু নোট করে রাখো, তোমাদের জন্যই উপকার হবে। তো চলো আমরা শুরু করি কার্নোট চক্র। তো তোমরা এই গ্রাফটা একটু ভালো করে দেখে নাও। তোমরা এই গ্রাফটাতেই আমরা যে কার্নোট চক্রের 4টা স্টেপের কথা বলেছিলাম, সেই 4টা স্টেপই আমরা এখানে পাবো। আমি বলে দিব কি কি কোথায় কোনটা পাবো। তো তার আগে তোমরা একটু গ্রাফটা একটু ভালো করে দেখে নাও। এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এখানে চাপ P1, আয়তন হচ্ছে V1। এখানে হচ্ছে বি বিন্দু, এই জায়গাটাতে চাপ P2 এবং আয়তন হচ্ছে V2। এই বিন্দুটাকে আমরা বলছি হচ্ছে সি বিন্দু, চাপ P3 এবং আয়তন V3। এবং এই পয়েন্টটাকে আমরা বলছি হচ্ছে, যেহেতু এখানে জায়গা কম তাই আমি এখানে লিখেছি, এই পয়েন্টটার নাম হচ্ছে D। এখানে চাপ P4, আয়তন হচ্ছে V4। ঠিক আছে, ওকে। তো দেখো, আমরা এক্স এক্সিস বরাবর নিয়েছি আয়তন, আর ওয়াই এক্সিস বরাবর আমরা নিয়েছি হচ্ছে চাপ। আমরা জানি কোনো একটি সরলরেখায় যদি আমরা ডান দিকে যাই, তাহলে সেটা হয় হচ্ছে পজিটিভ, আর যদি আমরা বাম দিকে যাই সেটা হয় আমাদের নেগেটিভ। বা আমরা যদি এভাবে বলতে পারি যে ডান দিকে গেলে এটাকে আমরা বলবো হচ্ছে বৃদ্ধি, আর বাম দিকে গেলে এটাকে আমরা বলবো হচ্ছে হ্রাস। আবার সরল গ্রাফের ক্ষেত্রে আমরা যদি ওয়াই অক্ষের দিকে তাকাই, তাহলে উপরের দিকে গেলে আমরা বুঝবো হচ্ছে বৃদ্ধি, আর নিচের দিকে গেলে আমরা বুঝবো হচ্ছে হ্রাস। উপরের দিকে গেলে আমরা বুঝবো হচ্ছে বৃদ্ধি, আর নিচের দিকে গেলে আমরা বুঝবো হচ্ছে হ্রাস। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে সেটা একটু ফলো করো, কারণ এই গ্রাফটার মধ্যেই তোমরা কার্নোট চক্রের যে প্রয়োজনীয় ম্যাথমেটিক্স করার জন্য যে প্রয়োজনীয় ফর্মুলা, সেই ফর্মুলাগুলো তোমরা পেয়ে যাবা। খুব সংক্ষেপে এটার মধ্যে পেয়ে যাবা, এবং তোমাদের এই গ্রাফটা তোমাদের টপিকসটা বুঝতেও সহায়তা করবে। আচ্ছা, তাহলে ফার্স্টে এ বি ধাপকে আমরা বলতে পারি হচ্ছে সমষ্ণ। বলতে এটাই সমষ্ণ ধাপ। কেন? কারণ হচ্ছে সে টি ওয়ান তাপ উৎস থেকে কিউ1 তাপ গ্রহণ করবে। তাহলে টি1 কে আমরা বলছি হচ্ছে তাপ উৎস, এবং সেই তাপ উৎসের তাপমাত্রা থাকে অনেক বেশি। আর এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের সিলিন্ডার, বা এর মধ্যে আছে হচ্ছে গ্যাস, কার্যনির্বাহী বস্তু হিসেবে রয়েছে আদর্শ গ্যাস। আচ্ছা, তাহলে সেই আদর্শ গ্যাস যদি আমাদের টি1 তাপমাত্রা থেকে কিউ1 তাপ গ্রহণ করে, তাহলে তাপের আদান প্রদান, এটাকে আমরা কি প্রক্রিয়া বলি? তাপের আদান প্রদানকে আমরা এর আগের লেকচারে দেখেছি। তাপের আদান প্রদানকে আমরা সাধারণত দেখি হচ্ছে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া হিসেবে। আবার এখানে যেহেতু তাপের আদান হচ্ছে, অর্থাৎ কার্যনির্বাহী বস্তু যেহেতু তাপ গ্রহণ করছে, গ্রহণ করার পরে দেখো, অর্থাৎ আমরা বলতে পারি কার্যনির্বাহী বস্তু টি1 তাপমাত্রার বস্তু থেকে কিউ1 তাপ গ্রহণ করার সাথে সাথে তার কি হলো, তার সেই এই বিন্দু থেকে কোথায় চলে গেছে? বি বিন্দুতে চলে গেছে। তাই এই বি রেখাকে আমরা বলতে পারি হচ্ছে সমষ্ণ রেখা। এবং এটা একটা প্রসারণ। কেন প্রসারণ? দেখো, একটু খেয়াল করো, এই যে ভি ওয়ান থেকে কোথায় চলে গেছে? ভি2 তে চলে গেছে। তাহলে কোন দিকে গেছে? তাহলে গেছে হচ্ছে ডান দিকে। তাহলে ডান দিকে যাওয়ার অর্থ কি? আয়তনটা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে। আবার যদি আমরা এই ওয়াই অক্ষের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি, এই দেখো, P1 থেকে কোথায় চলে গেছে? P2 তে চলে গেছে। আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে পি এর ক্ষেত্রে চাপের হ্রাস হয়েছে, অর্থাৎ আয়তনের বৃদ্ধি হয়েছে এবং চাপের হ্রাস হয়েছে। অর্থাৎ আয়তন বৃদ্ধির সাথে সাথে চাপের সাধারণত হ্রাস পায়। এরা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যেহেতু আয়তনের বৃদ্ধি হয়েছে, এটা একটা কি প্রক্রিয়া? এটা একটা
প্রসারণ প্রক্রিয়া। তাহলে কার্যনির্বাহী বস্তু যখন T1 তাপমাত্রা থেকে Q1 তাপ গ্রহণ করে A থেকে B বিন্দুতে গেছে, তখন এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি হচ্ছে সমষ্ণ প্রসারণ প্রক্রিয়া। আর সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ার ক্ষেত্রে এই প্রক্রিয়াতে ওয়ার্ক ডান W1 আমি সূত্রগুলো জাস্ট এই ছকে আমি শুধু সূত্রগুলো লিখব, আমরা পরের স্টেপে এটা পড়া কমপ্লিট হয়ে গেলে এরপরে যেহেতু আমাদের বোর্ড ছোট, আমরা এটা হয়ে গেলে আমরা সূত্রগুলোর প্রতিপাদন তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তাহলে এখানে কি পেয়েছি আমরা n মোল গ্যাসের জন্য, আমি একবারে n মোল গ্যাসের জন্য লিখছি। যদি 1 মোল গ্যাস থাকে তাহলে তো n এর মান 1, আর যদি যত মোল গ্যাস থাকবে তত মোল গ্যাস, আমি সূত্র হিসেবে n মোল গ্যাসের জন্য লিখে দিচ্ছি। এই স্টেপে অর্থাৎ AB স্টেপে আমরা ফর্মুলা পাবো হচ্ছে W1 = nRT ln V2 বাই হচ্ছে V1। ঠিক আছে, W1 অর্থাৎ এই প্রক্রিয়ায় এই A থেকে B পর্যন্ত এই সমস্ত প্রসারণ প্রক্রিয়ায় কৃত কাজ W1 = nRT ln V2 বাই V1। আবার ফলো করো, A থেকে B স্টেপে গেলে যেহেতু তাপ গ্রহণ করছে, T1 তাপমাত্রার তাপগ্রাহক থেকে Q1 তাপ গ্রহণ করে আয়তনের বৃদ্ধি হচ্ছে, এই জন্য এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে সমষ্ণ প্রসারণ প্রক্রিয়া। এবং এই সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজের পরিমাণ হচ্ছে W1 = nRT ln V2 বাই V1। nটা হচ্ছে মোল সংখ্যা, 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা n মুছে দিতে পারি বা 1 লিখতে পারি। আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক T তাপমাত্রায় যে তাপমাত্রা গ্রহণ করছে সেই তাপমাত্রা ln V2 বাই V1, অর্থাৎ এই যে আদি আয়তন এবং শেষ আয়তনের লগারিদমিক অনুপাত। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো আমরা বি স্টেপে চলে এসেছিলাম। এখন বি থেকে যখন আমরা সিতে যাচ্ছি, দেখো বি থেকে যখন আমরা সিতে যাচ্ছি তখন এই স্টেপটাকে আমরা বলছি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কারণ এখানে কোনো তাপের আদান প্রদান হবে না। আর তাপের আদান প্রদান হবে না মানে এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, আচ্ছা তাহলে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো আমাদের এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এটা প্রসারণ না সংকোচন সেটা আমরা কিভাবে পাবো সেটা একটু ফলো করো। আচ্ছা, এটি একটি অবশ্যই প্রসারণ প্রক্রিয়া, কারণ এর আগের স্টেপে সে তাপ গৃহীত অবস্থায় ছিল, যেহেতু এখানে তাপ গ্রহণ করছে না তারপরেও তো তাপ ভেতরে রয়েছে, সেই তাপটা ভেতরে রয়েছে, আর সেই তাপটা থাকার কারণে এর আয়তন আবারও বৃদ্ধি পাবে। একটু খেয়াল করে দেখো এর আয়তন এই স্টেপে বি থেকে যখন এটা সিতে যাচ্ছে তখন এই স্টেপে ভি থেকে এই যে আয়তন কোথায় যাচ্ছে, আয়তন কোন দিকে যাচ্ছে, আয়তন ডান দিকে যাচ্ছে, অর্থাৎ আয়তন প্রসারণ হচ্ছে। আর যেখানে আয়তন প্রসারণ হয় সেই জায়গাটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রসারণ প্রক্রিয়া। তাহলে এটা অবশ্যই যেহেতু তাপের আদান প্রদান হচ্ছে না তাই রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আর যেহেতু আয়তনের বৃদ্ধি হচ্ছে বা আয়তন বৃদ্ধি পাচ্ছে সেহেতু এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রসারণ প্রক্রিয়া। ঠিক আছে, তার মানে বিসি প্রক্রিয়াটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়া। ওকে, আচ্ছা এখন দেখো এখানে আয়তন বৃদ্ধির সাথে সাথে অর্থাৎ V2 থেকে যখন V3 তে গেছে তখন এই স্টেপে একটু খেয়াল করে দেখো এই স্টেপে চাপ P2 থেকে P3 তে গেছে, অর্থাৎ কোথায় গেছে, নিচের দিকে গেছে। সো নিচের দিকে গেলেই আমরা বুঝবো এই ক্ষেত্রে চাপের হ্রাস হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তো এই স্টেপে এসে আমাদের যে ফর্মুলা রয়েছে অর্থাৎ ওয়ার্ক ডান কৃত কাজ W1 = nR ডিভাইড বাই 1 মাইনাস গামা। আমি এগুলো সব প্রমাণ করে দেখাবো, আগে আমরা জাস্ট এইটা একটু বুঝে নিলে এটা আমাদের মাথায় থাকবে বা এটা দিয়ে আমরা সহজে ম্যাথ করতে পারবো, কিন্তু এর প্রমাণগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো T2 মাইনাস T1। ওকে, আচ্ছা আবার একটু খেয়াল করো, আমরা যদি আরটাকে ভেতরে নিয়ে যাই তাহলে কি লিখতে পারি, 1 মাইনাস গামা আর T2 মাইনাস আর T1। আচ্ছা বয়েজ, আমরা কি জানি আদর্শ গ্যাস থেকে, আমরা কি জানি আদর্শ গ্যাস থেকে আমরা জানি PV = RT। তাহলে RT এর জায়গায় আমি এখানে PV বসিয়ে দিতে পারি। আচ্ছা, RT এর জায়গায় যদি আমি PV বসিয়ে দেই তাহলে সূত্রটা কি হয়ে যাচ্ছে, N1 মাইনাস গামা, যেহেতু এখানে T2 আর তো একটা সার্বজনীন কনস্ট্যান্ট তাই এখানে R1 R2 এর কোনো প্রয়োজন পড়ে না,
কিন্তু যেহেতু এখানে T2 রয়েছে, তার মানে আমরা বুঝবো যে এখানে হবে কি, এখানে হবে হচ্ছে P2 V2। সো এখানে আমরা লিখতে পারি হচ্ছে P2 V2 মাইনাস P1 V1। তো এইটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ। ঠিক আছে, আচ্ছা সূত্রটা আবার দেখে নাও। এটা হচ্ছে সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে W1 ইকুয়াল টু nRT ln V2 বাই V1। আর রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে আমরা কৃত কাজ পেলাম W1 ইকুয়াল টু nR ডিভাইড বাই 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। আবার আরটাকে যদি আমরা ভেতরে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি n বাই 1 মাইনাস গামা RT2 মাইনাস RT1। এবং RT কে আমরা আদর্শ গ্যাসের সূত্র অনুযায়ী PV ইকুয়াল টু RT, এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি n বাই 1 মাইনাস গামা ইন্টু P2 V2 মাইনাস P1 V1। এই দুটো ফর্মুলাই আমাদের প্রয়োজন পড়ে ম্যাথমেটিক্স করতে গেলে। যদি তাপমাত্রা দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা দিয়ে কাজ করব, আর যদি তাপমাত্রা দেওয়া না থাকে, যদি আয়তন এবং চাপ ইত্যাদি দেওয়া থাকে, তাহলে তখন আমরা এই ফর্মুলাটা দিয়ে কাজ করব। ঠিক আছে বয়েজ? আচ্ছা, আমরা ফর্মুলাগুলো আবার এক পেজে লিখে ফেলবো, তখন তোমরা আরো বুঝে ফেলবা। আর আমরা এগুলোর প্রমাণ, এটা যেহেতু আমাদের জায়গা কম, এখানে বর্ণনা করতে হবে আরো কিছু, তাই আমরা এর পরের স্টেপে আমরা এটার বর্ণনা বা এটা কিভাবে আসলো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা দেখো, তাহলে আমার এ বি গেল হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ প্রসারণ, বিসি গেল হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এখানে এসে দেখো সিডিতে এসে কি হচ্ছে, সিডিতে এসে যে বিষয়টা হচ্ছে, কার্যনির্বাহী বস্তুকে আমরা কোথায় রাখছি, ওই যে একটু আগের লেকচারের কথা একটু মনে করে দেখো, ওখানে আমরা সিলিন্ডারকে কোথায় রেখেছিলাম, তাপগ্রাহকের উপরে রেখেছিলাম। সিলিন্ডারটাকে তাপগ্রাহকের উপরে রাখার পরে কি হয়েছিল, তাপমাত্রা হ্রাস হয়েছিল। এখানে সেই বিষয়টাই হচ্ছে, অর্থাৎ আমাদের কার্যনির্বাহী বস্তুটা কি করছে, Q2 তাপ বর্জন করছে। কাকে? T2 তাপগ্রাহককে বা T2 সিঙ্কের তাপমাত্রাকে। তাপগ্রাহকের তাপমাত্রাকে আমরা সিঙ্কের তাপমাত্রাও বলে থাকি। ম্যাথমেটিক্সে তোমরা দেখতে পাবে অনেক সময় তাপগ্রাহক না বলে ওখানে বলা হয়েছে সিঙ্কের তাপমাত্রা। এজন্য আমরা সিডি স্টেপে দেখতে পাচ্ছি সে কার্যনির্বাহী বস্তুটা Q2 তাপ গ্রহণ করেছে, Q2 তাপ বর্জন করেছে, সিডি স্টেপে কার্যনির্বাহী বস্তু বা গ্যাস Q2 তাপ বর্জন করেছে T2 তাপগ্রাহকে। ঠিক আছে, তাহলে যেহেতু তাপের আদান প্রদান হয়েছে, এটি একটি সমষ্ণ প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় তাপের বর্জন হয়েছে, অর্থাৎ সিস্টেম তাপ বর্জন করেছে। সিস্টেম তাপ বর্জন করার সাথে সাথে দেখো কি হয়েছে, আয়তন খেয়াল করো V3 থেকে V4 এ চলে গেছে। অর্থাৎ এটা যেহেতু বাম দিকে বরাবর এসছে, তাই এটা একটি হ্রাস, অর্থাৎ হ্রাস হয়েছে। তাই যেহেতু আয়তনের হ্রাস হয়েছে, আর আরেকটা জিনিস মাথায় রাখবা, আয়তনের হ্রাসের সাথে সাথে খেয়াল রাখবা চাপের বৃদ্ধি হবে। খেয়াল করে দেখো, এটা P3, এটা হচ্ছে P4। দেখো চাপের কি হয়েছে, বৃদ্ধি হয়েছে, চাপের বৃদ্ধি হয়েছে। আচ্ছা, যেহেতু আয়তন হ্রাস পেয়েছে, তাই এই প্রক্রিয়াটাকে, অর্থাৎ সিডি প্রক্রিয়াতে যেহেতু তাপ হ্রাস করেছে এবং আয়তনের হ্রাস হয়েছে, তাই সিডি প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে সমষ্ণ সংকোচন প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা এখানে কৃতকাজের যে ফর্মুলা, সেটা আমরা এই ফর্মুলাটাই ব্যবহার করতে পারি। যেহেতু এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, তোমাদের নিশ্চয়ই মনে আছে ডেফিনেশনটা, অর্থাৎ কাজ এবং তাপের পরিমাণ সমান এবং বিপরীতমুখী থাকে। অর্থাৎ যদি ওয়ার্ক ডান এই ক্ষেত্রে, অর্থাৎ প্রসারণ ক্ষেত্রে, এই ফর্মুলা দিয়েই যদি আমরা ওয়ার্ক ডান বের করি বা কৃতকাজ বের করি, সেটা প্রসারণের ক্ষেত্রে পজিটিভ আসবে, এবং সেটা যদি আমরা সংকোচনের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে এই ওয়ার্ক ডানটা আসবে হচ্ছে বা এই কৃতকাজটা আসবে হচ্ছে নেগেটিভ। আমার কথা কি বুঝতে পেরেছো? অর্থাৎ এই ক্ষেত্রে কৃত কাজটা হয়ে যাবে -W3 ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু লিখে দিই, ইকুয়াল টু হচ্ছে W1। অর্থাৎ কৃত কাজ ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাই ব্যবহার করব, কিন্তু এই ক্ষেত্রে কৃত কাজটা হয়ে যাবে নেগেটিভ, বাট ওই 1 নম্বর ধাপের কৃত কাজের সমান। আশা করি আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ এই ফর্মুলাটাই এখানে আমরা ব্যবহার করতে পারবো। ফর্মুলা বাড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ ফর্মুলা বাড়ালে এটা আমাদের মনে থাকবে না। এই জন্য আমরা এই ফর্মুলা দিয়েই ব্যবহার করতে পারি, কিন্তু এই ফর্মুলার ক্ষেত্রে
কৃতকাজটা প্রসারণের ক্ষেত্রে পজিটিভ আসবে, বাট যদি আমরা সংকোচনে যাই এই কৃতকাজ সেম আসবে কিন্তু কৃতকাজটা ঋণাত্মক আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ফর্মুলাটা পেয়ে গেছি, অর্থাৎ এই ফর্মুলাটা ইউজ করব যদি নেগেটিভ আসে এটাকে আমরা বলবো হচ্ছে সমষ্টি সংকোচন প্রক্রিয়া। বা আরো একভাবে আমরা বলতে পারি, যদি আমরা কোশ্চেনের আয়তনের হ্রাস দেখি, যদি কোশ্চেনের আয়তনের হ্রাস দেখি তাহলে এই ফর্মুলাটাই আমরা ইউজ করতে পারি, অ্যান্সার নেগেটিভ আসবে, পরে আমরা ব্র্যাকেটে লিখে দেব সমষ্টি সংকোচন প্রক্রিয়া, সব ব্র্যাকেটে সমস্ত সংকোচন প্রক্রিয়া লিখে দিয়ে আমরা জাস্ট কৃতকাজটাকে পজিটিভ আকারে লিখে দিলেই হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাও হচ্ছে ফোর্থ স্টেপ ডি থেকে এ। দেখো যেহেতু কার্নোট চক্র একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, সে আবার তার প্রাথমিক অবস্থায় ফিরে আসবে, তো এটা আমাদের শেষ স্টেপ। দেখো ডি থেকে আমরা কোথায় চলে যাচ্ছি, ডি থেকে আমরা চলে যাচ্ছি এ বিন্দুতে। আচ্ছা ডি থেকে এ তে যাওয়ার ক্ষেত্রে কি হয়েছে, এখানে কোনো তাপের আদান প্রদান হয়নি। এখানে যেহেতু কোনো তাপের আদান প্রদান হয়নি তাই এই স্টেপটাকে আমরা বলতে পারি হচ্ছে রুদ্ধতাপীয় স্টেপ বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে দেখো কি হয়েছে, দেখো ডি থেকে আমরা এতে গেছি, অর্থাৎ আয়তনের কি হয়েছে, আয়তনের হ্রাস হয়েছে। দেখো এই যে আয়তন V4 থেকে V1 এ চলে গেছে, অর্থাৎ বাম দিকে গেছে, সংখ্যা রেখায় বাম দিকে গেলে এটাকে আমরা হ্রাস বলি। আবার দেখো চাপের কি হয়েছে, চাপ P4 থেকে P1 এ গেছে, অর্থাৎ চাপের বৃদ্ধি হয়েছে। অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না সেটাকে তো আমরা বলি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আবার এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যেখানে আয়তনের হ্রাস হয় সেটাকে আমরা বলতে পারি রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে এই দেখো রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়ার মাধ্যমে কার্যনির্বাহী বস্তুটা ডি থেকে এ বিন্দুতে চলে গেছে, অর্থাৎ সে তার আবার প্রাথমিক অবস্থায় ফিরে গেছে। এই জন্য এই স্টেপটাকে আমরা বলতে পারি হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়া। এবং পুরো স্টেপ দেখো পুরোটা দেখো এ থেকে যাত্রা শুরু করে এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, সি থেকে ডিতে গিয়ে আবার এতে ফিরে এসেছে, অর্থাৎ এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া। আচ্ছা এখন হ্যাঁ এই প্রক্রিয়ায় কৃতকাজ ফর্মুলা আগেরটার মতোই ব্যবহার করতে পারো, ফর্মুলা আগের ওই প্রসারণের ফর্মুলাই ব্যবহার করতে পারো, এবং এখানেও সেই সেম কথা, অর্থাৎ এই ফর্মুলাটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে এখানে ওয়ার্ক ডানটা কি আসবে, নেগেটিভ আসবে। যেহেতু এটি একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া তাই এখানকার ওয়ার্ক ডানটা এখানে নেগেটিভ চলে আসবে। আচ্ছা তাহলে এখানকার ওয়ার্ক ডানটা আমি একটু লিখে দেই, এখানে -W4 ইকুয়াল টু কি হবে, এটা W2 দেই, আর এটা আসবে হচ্ছে W2। অর্থাৎ কৃতকাজ রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে কৃতকাজের পরিমাণটা রুদ্ধতাপীয় প্রসারণের সমানই হবে কিন্তু বিপরীত হবে। ঠিক আছে, কিন্তু বিপরীত হবে, অর্থাৎ আমরা এই স্টেপের ক্ষেত্রে এই ফর্মুলাটাই ব্যবহার করতে পারি। আনসার হয়তো নেগেটিভ আসবে, নেগেটিভ আসলে এখানে আমরা ব্র্যাকেটে লিখে দেব রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়া, ব্র্যাকেটে এই রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়া কথাটা লেখার সাথে সাথেই আমরা পরের নিচের লাইনে এটাকেই পজিটিভ আকারে রেখে দেব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা ম্যাথমেটিক্স করলে হয়তো এই প্রক্রিয়াগুলো আরো ভালো বুঝতে পারবো। আমরা সূত্র বাড়াচ্ছি না, কারণ হচ্ছে সূত্র আমাদের আরো যদি আমরা দুটো বাড়াই তাহলে তোমাদের সূত্রগুলো ভেজাল হয়ে যেতে পারে। এই জন্য আমি সূত্র এখানে রাখলাম। আমি সূত্রের বিপরীত প্রক্রিয়াটা তোমাদেরকে আমি বলে দিলাম যে এই ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে যে ওয়ার্ক ডানটা পজিটিভ আসবে, রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে সেটাই নেগেটিভ আসবে। আমরা ব্র্যাকেটে লিখে দেব রুদ্ধতাপীয় সংকোচন, লিখে আমরা এটাকেই পজিটিভ আকারে রেখে দেব। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আমাদের স্টেপ। এখানে দেখো এখানে সিস্টেম Q1 তাপ গ্রহণ করেছে, সিস্টেম Q2 তাপ বর্জন করেছে। তাহলে সিস্টেম এখানে কিছু পরিমাণ তাপকে কাজে রূপান্তরিত করেছে। তাহলে এখানকার ওয়ার্ক ডানটা কত হবে, W হবে হচ্ছে Q1 Q2। অর্থাৎ যদি গৃহীত তাপ এবং বর্জিত তাপ দেওয়া থাকে আমরা এই সূত্রের সাহায্যে সহজেই এর কৃত কাজের পরিমাণটা বের করতে পারি। হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন জাগছে যে এই কৃত কাজটা কোন ধাপের সমান। এই কৃত কাজটা আসলে 4টা ধাপের সমষ্টির সমান। আবার দেখো এই 4টা ধাপকে সমষ্টি করে আমরা আরেকটা কৃত কাজের ফর্মুলা লিখতে পারি। আচ্ছা, তোমরা আশা করছি এটা ভালো করে দেখে নিয়েছো, ভালো করে দেখে নাও। আমি একটু মুছে ফেলবো। আচ্ছা
ওকে। আচ্ছা, তাহলে এখন আমরা এটার যে কৃত কাজ সেই কৃত কাজে চলে যাব। সেই কৃত কাজ অর্থাৎ চারটা স্টেপের ক্ষেত্রে মোট কৃত কাজ W=W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস W4। ঠিক আছে, W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস W4। আচ্ছা, কাজের পরিমাণটা এখানে সমান হবে না, এখানে কাজটা আসবে সেই কাজটাকে আমরা নেগেটিভ হিসেবে লিখব। কাজের পরিমাণটা সমান হবে না, এখানে কাজটাকে আমরা এই সূত্রই প্রয়োগ করব, বাট কাজটাকে আমরা নেগেটিভ আকারে আসবে, এটাকে আমরা বলবো হচ্ছে সমষ্ণ রুদ্ধতাপীয় সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে কৃত কাজ, রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে কৃত কাজ। অর্থাৎ আমরা মোট কৃত কাজ পাচ্ছি W=W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস W4। আচ্ছা, এখন দেখো এই কৃত কাজ আর এই কৃত কাজ দুটা সমান হবে, এই কৃত কাজ এবং এই কৃত কাজ, এই দুটা কৃত কাজ সমান হবে। ঠিক আছে, অর্থাৎ এইখানে যদি তাপের পরিমাণ দেওয়া থাকে আমরা এটাকে সংক্ষেপে এইভাবে কাজের পরিমাণটা বের করে নিতে পারি। আবার যদি চারটা স্টেপের কাজ দেওয়া থাকে সেটাকে আমরা মোট কাজ হচ্ছে এই সূত্র দ্বারা বের করে নিতে পারি। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেছে? মোটামুটি বোঝা গেছে। আগে যেটা বলেছিলাম যে এই ধাপের কাজের পরিমাণটা সমান হবে না, জাস্ট কাজটা নেগেটিভ আসবে। আবার একটু কারেকশন করে দিচ্ছি, এখানে কাজের পরিমাণটা হচ্ছে সমান আসবে না, কাজটা নেগেটিভ হবে। সূত্র একই, আবার বলছি কাজের পরিমাণটা নেগেটিভ হবে, কাজটা W1 এর সমান হবে না। আবার এখানেও কাজটা নেগেটিভ হবে, কাজটা W2 এর সমান হবে না, বাট আমরা এই ফর্মুলায় ব্যবহার করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে কিন্তু এই কাজ আর এই কাজের পরিমাণটা সমান হবে, এই পরিমাণ কাজ আর এই কাজের পরিমাণটা সমান হয়ে যাবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও এই ধাপ সম্পর্কে বা এই লেকচার সম্পর্কে তোমাদের প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই হচ্ছে আমাকে প্রশ্ন করতে পারবে, কারণ আমি প্রতিটা লেকচারের শেষে লাইভে যাই। তোমরা লাইভে যদি কোশ্চেন করো তাহলে আমার ক্ষেত্রে অ্যান্সার দেওয়াটা খুব ইজি হয়, কারণ অনেক কিছু হয়তো কমেন্টসে লেখা যায় না, কিন্তু আমি লেকচার তোমাদের ক্লাসের শেষ হওয়ার সাথে সাথে আমি লাইভে থাকি। তোমরা লাইভে কোশ্চেন করলে আমি আশা করছি আনসার দেওয়ার চেষ্টা করতে পারবো। তো এটা হলো কার্নোট চক্র, আমি সংক্ষেপে এইভাবে জিনিসটাকে সাজিয়েছি। তো এই জিনিসটা তোমরা একটু মাথার মধ্যে রাখতে পারো, মাথার মধ্যে রাখলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এর আগে আমি বলেছিলাম যে এটার ক্ষেত্রে আমি প্রমাণগুলো একটু দেখিয়ে দেব। তো সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে প্রমাণ এবং রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে যে প্রমাণ সেটা আমি যাচ্ছি। তাহলে যাই, সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে কৃত কাজ। আচ্ছা, তাহলে দেখো W1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ V1 V2 P dV। ঠিক আছে, সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে ওই যে V1 থেকে V2 তে গেছি, আর এখানে কৃত কাজ W1 ইকুয়াল টু P dV, এটা তো আমরা আগেই জানি, এটা আমরা প্রথমেই জানি। এখানে হচ্ছে PdV, আর এটা যেহেতু আমরা স্টেপ মানে ধাপ 1 এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছি, এখানে যেহেতু আয়তনের পরিবর্তন হয়েছে এই কারণে আয়তনের যে পরিবর্তনটা সেটা আমরা ইন্টিগ্রেশন রূপে লিখেছি। তাহলে একটু ফলো করো, ইন্টিগ্রেশন অফ V1 V2 P dV, ওটা তো লিখলামই। আচ্ছা, আমরা জানি কি PV ইকুয়াল টু RT। ওকে, তাহলে দেখো PV ইকুয়াল টু যদি RT লিখি তাহলে P এর মানটা আমরা বসাই দিতে পারি RT বাই V। আচ্ছা, যদি আমরা RT বাই V বসিয়ে দিই, RT বাই V dV কোত্থেকে আসছে তোমরা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন অফ V1 V2 RT, এটাকে আমরা বাইরে রাখলাম, dV বাই হচ্ছে V। ওকে, আচ্ছা, তাহলে এটা তো বুঝতে পেরেছো, আমরা এটাকে বাইরে রাখলাম, যেহেতু আয়তনের ইন্টিগ্রেশন হবে তাই আয়তন অংশটাকে ইন্টিগ্রেশনের ভেতরে রাখলাম। এটার কাজ শেষ, তাই এটাকে আমরা মুছে ফেলি। আমরা ইকুয়াল টু RT dV বাই V কে ভাঙালে কি হয়, ln V। এটা সূত্র আমি লিখে দিচ্ছি এখনই, এটাকে আমরা লিখতে পারি আপার লিমিট লোয়ার লিমিট। আমরা জানি কি
আমরা জানি হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/x 1/x dx ইকুয়াল টু কি হয় ln x প্লাস সি। হ্যাঁ, তো এই সূত্র থেকে আমরা কি পেলাম ডিভি বাই ভি, এই ইন্টিগ্রেশন সেটাকে আমরা পেলাম হচ্ছে ln v, যেহেতু এটা হচ্ছে ইনফাইনাইট ইন্টিগ্রাল এই কারণে একটা প্লাস সি কনস্ট্যান্ট হিসেবে প্লাস সি এসছে, কিন্তু এটা তো ডেফিনাইট ইন্টিগ্রাল এই কারণে এর লিমিট আমরা বসিয়েছি, কোনো কনস্ট্যান্ট আনার প্রয়োজন নেই এই ক্ষেত্রে। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই আর টি ln v2 মাইনাস ln v1, এটা ব্র্যাকেট। আচ্ছা দেখো আর টি ln কে যদি আমরা কমন নেই, ln বা ln বিয়োগ আকারে থাকলে কমন নিলে এটা কি হয়ে যায় ভাগ আকারে হয়ে যায়। এই হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। অর্থাৎ ফাইনালি আমি যদি সূত্রটা একটু লিখি, দেখো এটাই মোটামুটি প্রমাণ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে তো কোশ্চেন করার সুযোগ তোমাদের থাকছেই। আচ্ছা, তাহলে এটা আমাদের প্রমাণ। আচ্ছা, তাহলে সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে কৃত কাজ আমরা কত পেলাম? তাহলে সমষ্ণ প্রসারণ বা সংকোচন যেটাই বলো, ফর্মুলা আমরা একটাই পেলাম, সেটা হচ্ছে W ইকুয়াল টু RT ln V2 বাই হচ্ছে V1, বা n মোল গ্যাসের জন্য আমরা কি লিখতে পারি nRT ln V2 বাই হচ্ছে V1। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সমষ্ণ প্রসারণ বা সংকোচনের ক্ষেত্রে ফর্মুলা একই, শুধুমাত্র একটা সংকোচন হলে শুধুমাত্র একটা নেগেটিভ আর চলে আসে, ওয়ার্ক ডানের ক্ষেত্রে একটা নেগেটিভ চিহ্ন আসে। আশা করছি ক্লিয়ার, বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে রুদ্ধতাপীয় প্রসারণ নিয়ে আমরা আলোচনা করব। রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে কৃত কাজ নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে W2 ইকুয়াল টু, আবারও সেই একই, এটা যেহেতু আমি স্টেপ অনুযায়ী যাই, যেহেতু ওখানে V2 থেকে V3 ছিল তাই V2 থেকে V3 দিলাম তোমাদের, V1 V2 দিলেও হয়। আচ্ছা, তারপর V2 V3 দিয়ে দেখাচ্ছি P DV। এটাকে দেখো আমরা কি লিখতে পারি, আমি নিচে নিচেই লিখি। রুদ্ধতাপের ক্ষেত্রে আমরা কি জানি PV ইকুয়াল টু PV টু দি পাওয়ার গামা ইকুয়াল টু K কনস্ট্যান্ট। ওকে, তাহলে P ইকুয়ালটা আমি কি লিখতে পারি, P ইকুয়ালটা আমি লিখতে পারি হচ্ছে K বাই V টু দি পাওয়ার গামা। ওকে, বা এটাকে আমি লিখতে পারি K V টু দি পাওয়ার মাইনাস গামা। দেখো PV, তাহলে PV রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে আমি লিখতে পারি PV টু দি পাওয়ার গামা ইকুয়াল টু K, বা P ইকুয়াল টু K ডিভাইড বাই গামা টু দি পাওয়ার গামা V টু দি পাওয়ার গামা, আর এটা উপরে আসলে K V টু দি পাওয়ার মাইনাস গামা। তাহলে এই জিনিসটা আমি এখানে বসিয়ে দিব, আসলে V2 V3, P এর জায়গায় আমি বসিয়ে দিব হচ্ছে KV মাইনাস গামা DV। ওকে, আচ্ছা, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তোমাদের এই ইন্টিগ্রেশন তোমাদের জানা আছে, কেটা বাইরে চলে আসলো, এটা ইন্টিগ্রেশন V টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1, তারপর আবার লিখে ফেলি মাইনাস গামা প্লাস 1, এখানে টু দি পাওয়ার কি আসতেছে আপার লিমিট লোয়ার লিমিট। ওকে, এখানে কোন ফর্মুলাটা ইউজ করলাম, এখানে যে ফর্মুলাটা ইউজ করলাম সেটা আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, আমাদের ইনিশিয়াল যে ফর্মুলা সেটা x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 প্লাস c, এই ফর্মুলাটাই এখানে আমি ইউজ করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো আমি একটু ফাস্টে যাচ্ছি, কারণ আধা ঘন্টার বেশি হয়ে গেলে সাধারণত আমার মোবাইল আবার আরেকটা স্লাইডে চলে যায়, তখন ভিডিওটা আপলোড করতে অসুবিধা হয় বা করা যায় না অনেক সময়, তাই আমি 30 মিনিটের মধ্যে এটা শেষ করার চেষ্টা করছি। তো তোমরা মনোযোগ দিলেই বুঝতে পারবে। ইকুয়াল টু আমরা লিখে ফেলতে পারি K বাই, এখানে দেখো 1 মাইনাস গামা লিখে ফেলি, আর এখান থেকে আমরা লিখে ফেলি হচ্ছে V3 1 মাইনাস গামা মাইনাস V2 1 মাইনাস গামা, এইটা ঠিক আছে। তাহলে যদি আমরা 1 বাই 1 মাইনাস গামা, কেটা দিয়ে দিই ভেতরে, K V3 1 মাইনাস গামা মাইনাস V2 1 মাইনাস গামা,
এটা 1। তাহলে দেখো এরপরের লাইনে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে কে এর জায়গায় আমরা কি লিখতে পারি, কে এর জায়গায় আমরা আবার লিখতে পারি, দেখো এটাকে আমি মুছে দেই না হয়, কে এর জায়গায় আমি কি লিখতে পারি, কে ইকুয়াল টু আমি লিখতে পারি আবার হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা। ঠিক আছে, তাহলে সেই পিভি টু দি পাওয়ার গামা যদি আমি এখানে বসাই, এটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, W2 1/1 মাইনাস গামা, কে এর জায়গায় P3V3 গামা V1 মাইনাস গামা মাইনাস এটা হচ্ছে P2V2 গামা V2 এটা V3 1 মাইনাস গামা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে এইটা আর এখান থেকে একটা মাইনাস গামা, এটা কাটাকাটি চলে যায়, তাহলে দেখো কি থাকে 1/1 মাইনাস গামা, এখানে থাকে হচ্ছে P3V3 মাইনাস P2V2। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা আবার দেখো এই লাইন থেকে আমি এই লাইনে এসেছি, এই লাইনে থেকে আমি এই লাইনে এসেছি, তারপর এই লাইন আমি আবার এখানটাতে মুছে দিচ্ছি, মুছে দেওয়ার পরে আমি এখানে লিখে ফেলছি ফাইনালটা। দেখো আমরা আবার কি জানি, আদর্শ গ্যাস থেকে আমরা জানি হচ্ছে PV ইকুয়াল টু RT। সো দেখো আলটিমেটলি তোমরা ফর্মুলাটা পেয়েছো, এটা ওই যে 1/1 মাইনাস গামা, এক মোল গ্যাসের জন্য এটা 1, যদি আমি n মোল গ্যাস নিতাম তাহলে n লিখতাম, আমি লিখে দিব ফাইনালি আবার। তাহলে দেখো আমি লিখতে পারি হচ্ছে 1/1 মাইনাস গামা, এটা হচ্ছে PV, তো তাহলে আর T3 তো হয় না, T2 হয়, T2 আর হচ্ছে কেন T2 হয়, কারণ 3 স্টেপে ছিল T1, তাপমাত্রা দুইটাই ছিল, একটা T1 একটা T2, তাহলে 3 নাম্বার স্টেপে ছিল T2 আর 2 নাম্বার স্টেপে ছিল কিন্তু T1, তাই ওই 3 নাম্বারের জন্য T2 আর 2 নাম্বার স্টেপের জন্য এটা আসলো T1। তাহলে আর T1 আর কমন নিলাম 1 মাইনাস গামা T2 মাইনাস T1। আশা করছি বুঝতে পারছো, n মোল গ্যাসের জন্য আমি লিখতে পারি NR1 মাইনাস গামা T2 মাইনাস T1। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি ফাইনালি এই ফর্মুলাটা লিখে আমি এটা শেষ করছি। ফাইনালি এই ফর্মুলাটা দাঁড়ালো হচ্ছে তাহলে W2 ইকুয়াল টু রুদ্ধতাপীয় প্রসারণ বা সংকোচন, দুই ক্ষেত্রে একই ফর্মুলা, সেটা হচ্ছে NR ডিভাইড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1, এটাকেই আমরা N1 মাইনাস গামা RT2 মাইনাস RT1 ইকুয়াল টু N1 মাইনাস গামা, এটাকে লিখতে পারি P2V2 মাইনাস P1 V1 অ্যাজ আমরা ছবিতে যেটা পেয়েছি। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সবাই লেকচার ফলো করো, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকো, থ্যাংক ইউ।